সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের টিউটোরিয়ালটায় আমরা দলিলের কিছু জটিল এবং কঠিন শব্দ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। চলুন আমরা হোয়াইট বোর্ডে লিখিত শব্দগুলো দেখে আসি। দলিলের জটিল শব্দ। এক নম্বরে আসলে দলিলে অসংখ্য জটিল শব্দ আছে, তার মধ্যে আমরা আজকে এখানে কিছু সংখ্যক শব্দ নিয়ে আলোচনা করব। পর্যায়ক্রমে আমরা চেষ্টা করব সমস্ত জটিল শব্দগুলো নিয়ে আলোচনা করতে। এক নম্বর শব্দটা এখানে নিয়ে আসলাম, আম মুক্তার নামা। একটা দলিলে অনেক সময় আম মুক্তার নামা কথাটা লেখা থাকে, যেটার অর্থ আমরা অনেকে বুঝতে পারি না। আম মুক্তার নামা কথার অর্থ হলো এই দলিলটা করার জন্য, এই দলিলটাতে অর্থাৎ রেজিস্ট্রিটা দেওয়ার জন্য যদি কাউকে কোনো পাওয়ার দেওয়া হয়ে থাকে, ক্ষমতা দেওয়া হয়ে থাকে, তখন এটাকে আম মুক্তার নামা বলে। ধরেন এটা কেন করবে, ধরেন আপনারা 3 ভাই একটা জমির মালিক, কিন্তু 3 ভাই সবসময় একসাথে হওয়া অনেক কঠিন, কিন্তু এই জমিগুলো আপনারা বেচা বিক্রি করতে চান। 3 ভাই অনেক সময় দেখা গেছে যে হয়তো 3টা রাষ্ট্রে 3টা দেশে এরকম থাকেন, যার কারণে কোনো একটা সময় হয়তো যখন 3 ভাই একসাথ হইলেন, তখন কোনো একটা লোককে পাওয়ার অফ অ্যাটর্নি যেটাকে বলা হয়, এরকম আম মুক্তার নামে একটা পাওয়ার দিয়ে গেলেন, পরবর্তীতে উনি এই জমিটা বেচা বিক্রি করতে পারবে। কিন্তু এই জমিটা আম মুক্তার নামা এবং মূল মালিকের অর্থাৎ যার নামে দলিলটা হবে তার মধ্যে পার্থক্য যেটা, সেটা হলো উনি কখনো আম মুক্তার নামা যার, সে কখনো নিজের নামে খারিজ করে এটা পূর্ণাঙ্গ মালিকানা নিতে পারবে না। উনি শুধু অন্যের নামে এরকম দলিল করে দিয়ে দিতে পারবে। পরবর্তী যেটা সেটা হলো ভায়া দলিল। একটা দলিলের অনেক সময় ভায়া দলিলের কথা লেখা থাকে। ধরেন একটা জমি বিভিন্ন হাত বদল হইতেছে, এ বির কাছ থেকে বি, সির কাছ থেকে সি, ডির কাছ থেকে, পর্যায়ক্রমে এইভাবে এক একজনের কাছ থেকে দলিল কিনছে। সবচেয়ে সর্বশেষ কথা হলো আপনি যেই দলিলটাতে মালিক হইতেছেন এর পূর্বে পিছনে যদি এই জমির আরও কোনো দলিল থাকে, ওই দলিলগুলো আপনার জন্য বায়া দলিল হিসাবে থাকবে। কোনো জমির 1টা 2টা 3টা 4টা, কোনো জমির মোটেও বায়া দলিল না থাকতে পারে। অর্থাৎ আপনি যেই দলিলের ভিত্তিতে জমিটা ক্রয় করতেছেন, এর পিছনে যদি আরও কোনো দলিল এই জমির হইয়া থাকে, কোনো হাত বদল হইয়া থাকে, ওই দলিলগুলো আপনার দলিলের জন্য বায়া দলিল হবে। এরপরে কোনো সময় লেখা দেখবেন সনিক মং। সনিক মং এই কথাটার অর্থ হইল অর্থাৎ এই জমিটার জন্য কত টাকা সরকারকে খাজনা দিতে হবে, এই কথার অর্থ হইল সনিক মং। আপনি কোনো সময় এরকম রায়তিক কথাটা লেখা থাকে, রায়তিক কথার স্বাভাবিক অর্থ হইল প্রজা, অর্থাৎ যে এই জমিটা কার দখলে, কার অধীনে, এগুলি বোঝানোর জন্য রায়তিকে, প্রজাকে, এই জমির মালিককে, এগুলি বোঝানোর জন্য এরকম রায়তি শব্দটা ব্যবহার করবে। অনেক সময় নিঃসত্ত্ববান। নিঃসত্ত্ববান কথার অর্থ হইল এই জমিটা বেচা বিক্রি করে আমি এটার থেকে একবারে নিঃসত্ত্ব, আমার আর এখানে কোনো শর্ত নাই, অর্থাৎ কোনো সত্ত্ব আর কোনো অধিকার আমার আর এখানে রইল না। এই জমির উপরে আমি সম্পূর্ণ অধিকার হারাইলাম, অর্থাৎ আমার সমস্ত সত্ত্ব এখানে হারাইলাম, এই জন্য এখানে এরকম নিঃসত্ত্ববান লেখাটা থাকবে। আশা করি এই শব্দগুলোর অর্থ বুঝতে পারছেন। এর বাইরেও দলিলে অসংখ্য জটিল শব্দ রয়েছে, যেগুলি আপনি না বুঝলে আমাদেরকে কমেন্ট করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমরা পরবর্তী বিভিন্ন ভিডিওতে চেষ্টা করব দলিলের সমস্ত জটিল শব্দগুলোর এরকম অর্থ নিয়ে আসতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।